এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। একটি বিস্তৃত জনমানবহীন মরু প্রান্তর, হঠাৎই তা নিশীথের অন্ধকারে আবরুদ্ধ হয়ে উঠল। জয় সেখানে একা দাঁড়িয়ে, অনেকটা দূরে আবছা দেখা যায় ছোট্ট জয় আমির তার দিকে চেয়ে তাচ্ছিল্য করে হাসছে। তখনই একটা শুকনো লম্বা হাত জয়ের হাতটা শক্ত করে ধরে সঙ্গে নিয়ে হাঁটতে লাগলো। নিশীথের অন্ধকার তখনও বেহায়ার মতন তাদের পিছু পিছু ভেসে আসছে। চলতে চলতে কিছুদূর পেরিয়ে সেই হাতের মালিক বলিষ্ঠ শ্যামরঙা এক দানব মানব হয়ে উঠল। জয় আরো অনেকটা পথ নিশ্চিন্তে হাঁটে সেই পুরুষটির হাত ধরে, কিন্তু হঠাৎই আকাশ পুড়ে এক টুকরো বিদ্যুতের ঝলকানি জমিনের উপর পড়লে সামান্য একটু আলোকিত হলো অন্ধকার মরু প্রান্তর। চিরসঙ্গীর হাত ছেড়ে জয় বড় আগ্রহে এগিয়ে যায় নিভু নিভু আগুনের টুকরোটার দিকে। নিভু আগুন জয়কে ইচ্ছু হেসে শুধায়, আপনাকে ফেরানোর দায় আমার ছিল না, তবু একবার চেষ্টা করিনি বললে মিথ্যা হবে। কিন্তু আপনি রাজি নন, আপনার পথ রক্ষার সাধ্যই তো আমার নেই। আমি তাই আপনার পায়ে শিকল পরাবো। আজ যারা শিকলে বন্দি তাদেরকে আমি মুক্ত আকাশের নিচে দাঁড় করাবো। জয় হাসল। এতে আপনি জিতে যাবেন উকিল ম্যাডাম। আবার হার জিতের প্রশ্ন কেন জয় আমির? আপনি সমাজের জন্য দাবানলের মতো বিপজ্জনক। আপনার তাণ্ডব চলতে দিলে বনের পর বন ছাড়খাড় হয়ে আমার মতো অন্তরা জন্মাবে। তার না হতে হলে আপনাদেরকে এখানেই থামতে হবে। আমরা থেমে গেলে তোমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে তো? চিরকাল বাঁচবে না জেনেও চাই অন্তত আর কয়টা দিন বাঁচতে। সমাজের সকল কীটপতঙ্গ নাশের সাধ্যি আমার কই। হাতের নাগালে যা আছে তারাই অন্তত সই। এটাকে নিজের পরাজয় ধরলে ধরুন, বাধা দেবার ইচ্ছে নেই। জয় হেসে বিড়বিড় করে আওড়ায়, পরাজয় আমার হলো বই কি, জেনে বুঝে সব ছাড়ি। বিজয়ের কৌশল রপ্ত আমার, তোমার তরে হারি। নিভু আগুন আপত্তি করে মৃদু হেসে মাথা দোলায়, জেনে বুঝে ছাড়ে কারো তরে হারে। যে বা যেই জন পরাজয় ছিল একক পরিমাণ, জেনেছে আগে তার মন। জয় ফ্রিকুচকায়। সে নিজের পরাজয় সুনিশ্চিত জানার পর হার মেনেছে। এ কেমন কথা? সে চাইলো ঘরে ঘরের বন্দীদের রক্তে চুবিয়ে এলো, আবার এখন চাইলেই আর্মিনের পরিবার সহ আর্মিনকে জীবিত দাফন করে ফেলতে পারে। তারপর ক্ষমতার চূড়ায় দাঁড়িয়ে মুক্ত পাপী রাজা হিসেবে নিজেকে ঘোষণা করতে পারে। অতঃপর বিজয় উল্লাসের নামে আরও শখানেক নরবলি সে দিতেই পারে। তাহলে পরাজয় কোনটা? নিবু আগুন তার কানে ফিসফিস করে যায়, আপনি চাইলেই জিততে পারেন, কিন্তু আপনি চেয়েও চাইছেন না। এই না চাওয়াটার চাইতে বড় পরাজয় আর কই। জয়ের মস্তিষ্ক এ পর্যায়ে শরীরে মরণ যন্ত্রণায় টের পেল। এই ব্যথা তার পরিচিত, দেহে বিঁধে থাকা বুলেট বের করার ব্যথা এটা। মরু প্রান্তরের অন্ধকারটা গাঢ় হলো, বলিষ্ঠ হাতখানা এখন বহুদূর পেছনে দাঁড়িয়ে। নিভু আগুনের রক্তের ছিটা পড়েছে, তাই তা আরো নিভু নিভু হচ্ছে। জয় খুব অস্থির হয়ে উঠল। তার পরাজয়টা কি? মরু প্রান্তরে ধ্বনি উঠল, বরং তুই বল দেখি বিজয় কোনটা? সীমাহীন পাপ করার ক্ষমতা থাকাটা যদি বিজয় হয়, তুই বিজয়ী এক পাপের সম্রাট। কিন্তু একখানা সংসার, একটা জীবন, মানুষের মতো জীবন, নিজের ঠিকানা পরিচয়, তোর আকাঙ্ক্ষিত সঙ্গিনী, নিজের বংশধর কিছুই তোর হবার নয়। তবু তুই দাবি করিস জিতে যাবার। বিজয়ের মর্ম না বোঝা নির্বোধ পাপিষ্ঠ তোর পরাজয় রাস্তার মোড়ে দাঁড়িয়ে তোর অপেক্ষায়। জয় দেখে নিভু নিভু আগুন নিভে যাবার শেষক্ষণেও হাসছে। অন্ধকার জয়কে পরম যত্নে আগলে নিচ্ছে ধীরে ধীরে। ব্যথার অনুভূতি ফুরিয়ে আসছে। বিজ্ঞানকে শুধালে বিজ্ঞান এটাকে মানব মস্তিষ্কের চেতনাহীনতা বলবে, ভদ্রলোকেরা বলবে মস্তিষ্কের মৃত্যু। সকালে কাস্টাডি রুমে বসে থেকে জয়ের খুব খিদেই পাচ্ছিল। তার খিদে পেলে অমানসিক সব হিংস্রতা ও ভাবনা আসে। যেমন কাস্টাডি রুমে চেয়ার টেবিলগুলো দেখে তার মনে হলো এগুলোকে ডুবো তেলে মচমচে করে ভেজে খেলে খুব টেস্টি লাগবে। খানিক পাতে দুজন কনস্টেবল ধরাধরি করে
পরাগকে নিয়ে এলো সেখানে। চেনা যাচ্ছে না চেহারাখানা, নিজে দাঁড়ানো অথবা হাঁটার শক্তি নেই, যেন অনেকদিন পর কবর থেকে একটি মরা দেহ তুলে আনা হয়েছে। অর্ধেকের বেশি মাংস ঝরে গেছে শরীর থেকে, সামান্য কিছু কঙ্কালের সাথে ছিঁড়ে ছিঁড়ে ঝুলছে। জয় পরাগকে দেখে নাক চেপে ধরল। সকাল সকাল মুড নষ্ট, দরকার পড়লে আমার নামে আরও 15-20টা মামলা ঠুকে দেন, তবুও এই ধরনের চামবাদুরের মুখোমুখি বসায় রাখবেন না স্যার, আমার খুবই বমি আসতেছে। পরাগ টেবিলের উপর মাথা রেখে নিস্তেজ গলায় আলতো হেসে বলল, তাইলে তুই মনে হয় পোয়াতে যায়, এতে আমার দোষ নাই। আজ পলাশ ও রাজন বেঁচে থাকলে পুলিশদের সাহস হতো না পরাগকে এভাবে টর্চার করার। থাকলে এতক্ষণে পুলিশদের পরিবারের কমপক্ষে 4-5টা মেয়েলোক পলাশের জন্য রিলিজিয়াস ডিনার হতো। রোগ কায়সারকে দেখে জয় কপালে হাত তুলে সালাম ঠুকলো। পরাগের কানে কানে ইট বলল, দেখতে তো একদম ঝিঙ্কু হয়েছিস রে ফ্রগ। যাকগে, তো শ্বশুরবাড়ি মেহমানদারি কেমন উপভোগ করলি দোস্ত? পরাগ হাসল। তুই টেস্ট করারই পথে, নিজেই টেস্ট করে বুঝে নিবি। আমার তো সৌভাগ্য কই রে পাগলা। পরাগ হাসে। তোর ভাগ্য খুলে দিয়েছি আমি। পলাশ আজগরকে তুই মেরেছিস? তাই নাকি? কই, আমার তো মনে নেই। কিন্তু শিকার যখন করবি এতদিন ভাও খাইলি কেন? দে শালা মাওরা, আমার কৃতজ্ঞতা ফিরাইয়ে দে। কৃতজ্ঞ হয়ে তুমি আমার বারডা ফেলাইছ হমন্দির পুত, তোর জন্য জান তো দিতে পারি না। তার সঙ্গে জয়ের সম্পর্ক আগে পরেই প্যাচ খাওয়া, তবুও সে কেন শুরুতেই জয়ের নাম নেয়নি এটা ভাবনার বিষয়। পরাগকে জিজ্ঞেস করলে সে বলবে সে জানে না, কিন্তু কারণ একটা আছে, অদ্ভুত কারণ। পরাগ তখন ছদ্মবেশী প্রশাসন কর্মকর্তা। একদিন তার মিছিমিছি কার্যালয়ে এক নারী এলো। তার চোখে চিকচিক করছিল ন্যায়ের তেজ, আচরণে বিচক্ষণতা। পরাগের বুকে ধাক্কা লাগলো। তার মনে হলো নাইটির বিশ্বাস অনুযায়ী সে আজ কেন সত্যি মুস্তাকিন মহান নয়। সে কেন পারছে না নাইটির চাহিদা মতন ধর্ষিতা মেয়েটিকে ইনসাফ দিতে, আবার কিনা সে সেই পলাশেরই অনুগত জারজ ভাই যে এসবের পেছনে কাঠি নাড়ছে। এ পর্যন্ত পরাগ নিজেকে নিয়ন্ত্রণ করেছিল কোষে, কিন্তু যেদিন সেই নারীটিকে আবার আরেকজন মুমতাহিনা হবার জন্য পলাশের ডেরায় পাঠাতে হলো, সেই বিশ্বাসঘাতকতার অনুশোচনা কি আজও গেছে পরাগের ভেতর থেকে? সে কেন সেদিন নারীটির সরল বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি? কোন সুতোয় তার হাত বাঁধা ছিল? কোন সুতোয় তার হাত বাঁধা ছিল? সেই সুতোর নাম যদি পাপ হয়, তো সেদিন কি করে সেই সুতো ছিঁড়ে তার সম্মুখে জিতে গেল জয় আমির? যেখানে জয় আমিরের পাপের সুতো যে তার চেয়ে 1000 গুণ শক্ত পরিপোক্ত। এমন তো কথা ছিল না। নাইটির কাছে জয় আমিরের মৃত্যুর মতো ক্ষীণ। জয় আমিরের কাছে নাইটি কেবল একটি শিকার, অথচ সেই রাতে সম্মান বাঁচিয়ে এনে নাইটিকে জয় আমির বিশ্বাসঘাতক পরাগের হাতেই তুলে দিয়ে এক টুকরো বিদ্রুপ মাখা হাসি হেসে চলে গেছিল। এই সধিক্কার কি পরাগ ভুলতে পেরেছে আজও? সে জয় আমিরের কাছেও বিশ্বাস ও ভরসার মামলায় হেরে যাওয়া আনারি। পরাগের বুকে নাইটির জন্য অগাধ টান, সেই টানে পাপ নেই, এইটুকু নিরেট। তবে সেই টান অদ্ভুত, একজন পুরুষ বিশ্বাসঘাতকের কলিজার টান কি না? ততদিন সেই নারীর ভরসাস্থল জয় আমিরকে কেড়ে নিতে পরাগের সাহস হয়নি, যতদিন না রূপকথার মামলা এসেছে। পলাশ আজগরের খুনি হিসেবে সন্দেহের তীর রূপকথার উপর স্থির হয়ে যাচ্ছিল। তদন্তে উঠে এসেছিল রূপকথা ছিল পলাশের কাছে অমানসিক অত্যাচারের শিকার। রূপকথার কাছে যথেষ্ট চেয়েও বেশি কারণ ছিল অসুস্থ পলাশকে খুন করে নিজেকে বাঁচিয়ে নেবার। পরাগের সাথে রূপকথার সম্পর্ক আরও জটিল। সৎ ভাই বোন প্রতিদ্বন্দ্বী, কিন্তু পরাগের না বলা আরও একখানা কথা আছে। পরাগ রূপকথাকে বোনের চেয়েও বেশি ভালোবেসেছে। সেই ল্যাংটা কাল থেকে সেই নারীটির জয় আমির আছে। রূপকথার আজ এক পরাগ ছাড়া কেউ নেই। পরাগ বলে দিয়েছে পলাশের খুনির নাম জয় পোলা। তুই এমনিতেও বাঁচবি না, তোর খয়রাতে আমি বোয়াল মাছ দিয়ে আলু ঘাটার অনুষ্ঠান করব। পরাগ মাথা নাড়ল। ওই জন্যই বলে দিছি, তোর মরার ব্যবস্থা না করে মরলে নরকবাস হবে। নয়তো তুই কি জান্নাতুল ফেরদাউসে যাইতি? তোর মতো শাওয়ার নাতিরে নরকে দিলেও তোর জায়গা হবে নরকের হাগাখানায়। পরাগ
টেবিলের নিচ দিয়ে জয়ের পায়ের উপর দুম করে একটা লাথি মারল। রৌফ এসে বসলো দুজনের সামনে। জয় বলল, স্যার, এই উগ্রবাদী পাঠাটার এখনো ফাঁসি হয় নাই কেন? আমি আপনাকে খুব ন্যায়পরায়ণ অফিসার বলেই জানি। আজই আমার সঙ্গে আপনার প্রথম দেখা। দেখা তো আমাদের আজরাইলের সাথেও জীবনে প্রথমবার আর একবারই হয়, তাই বলি কি মরার আগে আমরা জানি না তাকে? আমাকে আপনি নিজের আজরাইল বলছেন? মুচকি হাসল। হতেই পারেন, সুযোগ দিয়েছি তো। না জয় আমির, আপনি নিজেকে খুব বেশি শক্তিধর ভাবলে আমি তার প্রতিবাদ করব। জয় ঠোঁট পাকালো। কোচের ছুরি কোচ কাটলে স্যার, আপনার মতো প্রতিবাদীরা একটু একটু প্রতিবাদ করলেও মেনে নিতে হয়, ও সয়ে যাবে। খুব গভীর চোখে এবার দেখলো রৌফ জয় আমিরকে। রসিক গম্ভীর চেহারা, ক্লান্ত পরিশ্রান্ত কাতর, কিন্তু উদ্বেগ নেই একটুও। সেও কি জানে তার স্ত্রী তাকে ধ্বংসের কত কঠোর ফর্দ তৈরি করেছেন? জানে বই কি, ওই গভীর বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে গভীর সতর্কতা আর বিচক্ষণতা। যখন কামরুল জামান জন্টু সাহেবের মার্ডার হয় তখন আপনি কোথায় ছিলেন? সামনেই। রৌফ এসে উপর নিচ মাথা নাড়ল। যাই হোক, পিছন থেকেও খুন করা যায়? পেছন থেকে কুত্তা দাবড়ায় স্যার, আমি ধরলে সামনে থেকেই। বাই দ্য ওয়ে, আপনি 2-4টে করেছেন নাকি খুন পেছন থেকে? একটু অবাক অবশ্য হলো রৌফ। কায়সার জয়ের অকপট স্বীকারোক্তিতে খানিক চুপ থেকে আচমকায় জিজ্ঞেস করল, রাজন আসগরকে কেন মেরেছেন? রৌফের উদ্দেশ্য ছিল হঠাৎই এমন প্রশ্ন ভড়কে যাবে, জয় খাঁচুমাচু হবে, কিন্তু অবাক হয়ে তড়াক করে মাথা তুলল পরাগ। জয় শুধু সামান্য ঠোঁট উল্টায়। একটু ইচ্ছে ছিল না, কিন্তু জানেন দুনিয়া কখনোই চায় নাই আমি পাপ কম করি। আরমিন যেদিন প্রথমবার বড় ঘরে পা রাখলো তখন জয় রাজধানীতে। সেখানকার একটি চেম্বারে রাজন আজগরের ব্যবসার মাল, মদ, অস্ত্র ও মেলোক দেখেই ফেলেছিল আরমিন। খবরটা জয় জেনে যখন আশেপাশে পাহারা বাড়িয়ে দিল, সেই পাহারাদারের মাঝে বেশ কয়েকটা পলাশের ছেলে ছিল অবশ্য। তারা রাজন আজগরকে কল করে জয় আমিরের স্ত্রীর স্পর্ধার কথা বলেই দিল। সেবার নিয়ে রাজন আজগর 3বার শুনলেন জয় আমিরের স্ত্রীর দুঃসাহসিকতার গল্প। আগেও বহুবার হাতে চেয়েও পাননি, কিন্তু এবার আর না দেখলে চলছিলই না সেই মেয়েটিকে। জয়কে সেই সকালে তিনি কল করে আবদার করলেন, তোর বউটা তো লাগতো আব্বা, পাঠায় দে। পলাশের কাছে বহুত শুনছি তার ব্যাপারে, সচক্ষে দেখতে না পাইলে কলজে তর পাচ্ছে। আরমিন তখন বড় ঘরে লোহায় পা কেটে জ্বর এসে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে। জয় একবার আরমিনকে দেখে হেসে বলল, কলিজা তরপানো কোনো বিশেষ ঘটনা না কাকা, কলিজা তরপাচ্ছে মানে হইল আপনি জিন্দা আছেন, নয়তো এতক্ষণে হরিবল। না না জয় না, এই তর পানি অন্যরকম রে, নিয়ে চলে আয়। ও জিনিস তো কবেই আমাকে সম্পত্তি হয়েছে, তুই খালি বারবার কাইরা নিচ্ছিস। আমি তরে স্নেহ করি, আমি আবার উল্টা কইরা নিলে কেমন দেখায় না? তুই নিয়ে চলে আয় আমার ফ্ল্যাটে, বুঝলি? জয় দীর্ঘ একটা শ্বাস টেনে বলল, আচ্ছা অপেক্ষা করেন তাইলে, আসতেছি। আজই আসি নাকি কাকা? পলাশ ভাইরে আগে কিছু জানায়েন না, কাউরেই জানায়েন না। পলাশ ভাইয়ের জন্য খুব ডিমান্ডেবল ব্যাপার আমার বউ, বুঝলেন? তারে সারপ্রাইজ দেব। আপনি কইলাম বইলেন না আগেই। জয় আবার সেদিনই দুপুরে রওনা দিল রাজধানীর উদ্দেশ্যে। হামজাকেও জানালো না। রাত 11টায় ঢাকা পৌঁছে একটু ড্রিঙ্ক করে শহর ঘুরে রাজন আজগরের ফ্ল্যাটেই ঢুকলো রাত 1:30টার পর। 21 তলা ভবন। রাজন আজগর থাকেন 14 তলার লেফট ইউনিটে। রাজন বললেন, কই রে সেই মহসী কই? বাপরে, দম বন্ধ করে দেয় মাঝে মধ্যে। কোথা থেকে পাইলি বাপ এরকম করা একটা জিনিস? কই সে? জয় ঠোঁট গোল করে খুব ধৈর্যশীলের মতন দীর্ঘশ্বাস ফেলেই বলল, আনিনি কাকা। রাজন আজগর রসিকতা ভেবে হাসতে চাইলেন, কিন্তু তিনি জানেন জয়কে। বিভ্রান্ত হলেন। ধীরে ধীরে হিংস্রতা চাপতে লাগলো ভেতরে। জয় খুব হতাশ কণ্ঠে বলল,
যখন একটা সাধারণ মেয়ে ছিল, আমার চোখের বিষ ছিল, তখনই দেই নাই আমি। আইজ তো সে আমির পরিবারের বউ, কোশ্চেন অফ ফ্যামিলি ওনার। কাকা, আপনি কি ঠিক করছেন আমির পরিবারের বউকে এইরকম সস্তাভাবে চেয়ে বসে? যেইগুলারে আপনি বেচাকেনা করেন সে কি সেই রকম কিছু? ছ্যা, আপনি ওরে চাইলেন সেইটা সমস্যা না, সমস্যা হইল আপনি আমার পরিচয়ের ওপর হাত মারছেন। জয় উঠে দাঁড়ায় এই পর্যায়ে। আমি কে? রাজন আজগর বুঝতে পারছিলেন না পরিস্থিতি, জয় কি চায়। জয় রাজন আজগরকে খুব একটা শাস্তি দিয়ে মারল না, ভুলবশত বয়স্ক একজন মানুষ একটু বেয়াদব করে বসেছে, এই আর কি। রাজন আজগরের বুকের উপর উঠে বসে চোয়ালে এক পাশ দিয়ে একটা মাঝারি আকৃতির ড্যাগার গেঁথেই দিল। এক পাশ দিয়ে ঠুকে অপর পাশে চোয়াল ভেদ করে বেরিয়ে গেল তা। জয় বলল, আমি জয় আমির। শি ইজ মাই লেডি, মাই বেটার হাফ, নাও দ্য হেরিটেজ অফ মাই ফ্যামিলি। কারবারের খাতিরে সব মাফ, কিন্তু ঘরের সম্মানে নজর রাখা মহাপাপ। কোনো লটির বাচ্চা তোর মতো এমন সাহস করলেই একদম জবাই করে ফেলবো। আমি এখনো বেঁচে আছি, আমি জয় আমির, জীবিত। জয় করলো তাই। ড্যাগার দিয়ে রাজন আজগরের গলাটা খসে খসে কেটে ফেলল। ভোতা ভোতা আওয়াজ হয়ে কণ্ঠনালী দুভাগ হয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসে জয়ের বুক, মুখ, শার্ট ও হাতে ভরে গেল। ঘাড়ের কাছে অল্প একটু চামড়ার সঙ্গে বাঁধিয়ে রাখলো মাথাটা, যাতে তদন্ত ও দাফনের কাজে একটু সুবিধাই হয়। পরাগ মাথাটা চেপে ধরে বসেছিল। তার কষ্ট লাগছে এমন নয়, কিন্তু অস্বস্তি হচ্ছে এক প্রকার, আবার সাথে অদ্ভুত এক প্রশান্তি। তার মনে হলো এটাই কি পার্থক্য নয় তার আর জয়ের মাঝে? জয় তার খাতিকিনিকে নিজে লাঞ্ছনা ও যন্ত্রণা দিয়ে আবার পদে পদে নিজের ঐতিহ্যে লালন পালন করছে বরাবর, কিন্তু সেই নারীটি উপর দুর্বলতা অনুভব করার পর জয় আমিরের মতো এই পাগলাটে দুষ্কৃতির আশেপাশেও যেতে পারেনি সে? এটাই কি কারণ নয় যে জয় আমির সেই নারীটিকে লাভ করেছে আর পরাগ কেবল নারীর এক প্রতারক? রৌফ কায়সার কিছুক্ষণ চুপচাপ দেখলো জয় আমিরকে। তবু এই লোকের স্ত্রীর এত নিরাশ শক্তি এই লোকের উপর কেন? গল্পটা কি কোনোদিন শোনার দরকার না সেই নারীটির কাছে? পরাগ দুর্বল গলায় আস্তে করে জিজ্ঞেস করলো, তোর প্রতিদ্বন্দ্বীর খাতিরে বারবার এত কিছু করেছিস তুই? জয় হাসল। এক হেলেনের জন্য গ্রিকরা 10 বছর যুদ্ধ করেছিল, ফ্রগ। সেই হেলেন কিন্তু চরিত্রহীনা এক ঘাতকিনী নারী ছিল, যার জন্য গ্রিক বীরদের রক্তে ধুয়ে উঠেছিল ট্রয় নগরী, কারণ সে ছিল রানী, গ্রিকদের সম্মান। খিসি উঠল। তোর অবাধ্য রানী। জয় খড়ি কাটার দিকে তাকিয়ে হাসল। রানী কখনোই রাজার প্রতি ততটা অনুগত হয় না যতটা রাজ্যের প্রজারা, তবেই সে রানী। আর রানী ছাড়া রাজ্য ও রাজা দুটোই চাবিহীন তালার মতো, হয় অবরুদ্ধ নয় চূর্ণ বিচূর্ণ, অথবা অকেজো অসম্পূর্ণ। পরাগ অদ্ভুতভাবে হেসে মাথা তোলায়। সব রাগ, তবে হেলেনের খাতিরে তুই যদি একলিশ হতে চাস তোর তাহলে মৃত্যু সুনিশ্চিত। তোর সাম্রাজ্যের ধ্বংস জেনে রাখ। কোন শালা চিরকাল বাঁচতে জন্মাইছে রে? একটা বুলেট জয়ের ডান হাঁটুর থেকে বেশ একটু উপরেই বিঁধেছিল, আরেকটা অন্ধকারের বদলতে বুকে না লেগে হাতের বাহু চিরে বেরিয়ে গেল। কবিরের দেহের বিভিন্ন স্থানে তখনও থকথকে ঘা, তার উপর জয়ের রক্ত শুকিয়ে লেপটে গেছে। দুর্ঘটনার সময়টা অসময় ছিল। সেই অসময় বাসেরহাট মোড় থেকে আব্দুর রহিম মেডিকেল কলেজ জয়ের দেহ পৌঁছানো কবির যখন দুঃসাহই হয়ে উঠেছিল বটে, কবিরের হঠাৎই মনে হলো বড় ঘরে জয় যা করেছে ঠিক করেছে। এই জয়ের আছেই কে এবং কি হামজা ছাড়া? আজ হামজা থাকলে দিনাজপুর সদর এলাকায় কাঁপন ধরে যেত এই শেষ রাতে। সেই হামজার উপর হামলা করা লোকেদের সাথে জয়ের ওই ব্যবহার একদম ঠিক আছে। কবিরের শরীরটা থর থর করে কাঁপছিল। জয়ের রক্তের দানা এত ভারী কেন? হাসপাতালে গিয়েও কবির হামজার দাপটে কমতি অনুভব করলো। তার কথায় কেউ তোড়জোড় করে জয়কে এই অসময়ে অপারেশন রুমে শিফট করছে না। হামজা এসে দাঁড়ালে হাসপাতালের জড়ো বেডগুলো
সচল হয়ে উঠত। ডাক্তার বললেন, রক্তক্ষরণের মাত্রা অতিরিক্ত, এই অবস্থায় অপারেশন ঝুঁকিপূর্ণ। অপারেশন শেষে সেন্স না ফিরলে আমাদের কিছু করার থাকবে না। কবির হাতের কবজি দেখিয়ে দিল। এই ডাক্তার, কি মনে হয় আপনার? আমার শরীরে কি রক্ত নাই? নেন নেন, এই যে রক্ত নেন। কতখানি লাগবে? কয় ব্যাগ? কবিরের পাগলামিতে অগ্রাহ্য করে ডাক্তার বললেন, রোগীর রক্তের গ্রুপ ও নেগেটিভ, রিয়ার এনিহা। দ্রুত জোগাড় করতে না পারলে রোগীর কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেন্স ফেরার নিশ্চয়তা দিতে পারতেছি না, যা করার দ্রুত করুন। কবির কি করবে এবার? সে অনেকক্ষণ হাসপাতালে মেঝেতে পা ছড়িয়ে বসে রইল। ও নেগেটিভ রক্ত দুনিয়ায় বিরল। এই রক্ত নেই দুনিয়ার মানুষের। পরে তার মনে পড়ল, জয়ও তো নেই দুনিয়ায় অহরহ। আর মজার ব্যাপার হলো, ও নেগেটিভ রক্তওয়ালা সবাইকে রক্ত দিতে পারলেও সে নিজে শুধু ও নেগেটিভ রক্তই নিতে পারবে, আর কারোটাও না। এটাও কি জয়ের ভালোবাসার মতন? কিন্তু জয়কে হামজা ভালোবাসতে পেরেছে পাগলের মতন। তার রক্তের গ্রুপও ও নেগেটিভ। কারণটা বোধহয় এইটাই। ছেলেদেরকে বিকেল পর্যন্ত থামিয়ে রাখলো কবির এই খবর হামজাকে দেয়া থেকে। হামজা উন্মাদ হয়ে উঠবে এই খবরে, যেখানে সে নিজেও জখম। কিন্তু বুলেট অপারেশন করে জয়কে বেডে দেবার কয়েক ঘন্টা পরে সে চোখ খুলে তাকিয়ে হেসে উঠল না। দিনাজপুরে পুলহাট পুলিশ ফাঁড়ি থেকে রাত 1টায় দুজন বেরোলো। জয় ডান হাতে হ্যান্ডকাপ চলছে তখনও, কেবল বাম হাতটাকে মুক্ত করে দেওয়া হয়েছে। পাশের চায়ের দোকানে ঢুকে দোকানির কাছে এক প্যাকেট সিগারেট চাইলো। দোকানি সিগারেট দিল। হুড়হুড় করে বেরিয়ে আসছিল খুপড়ি থেকে। পেছন থেকে ডাকে দোকানি, আমার টেয়া দিবা না? বাকি খাইলাম, পরে টরে দিব। টেহা নাই আমার কাছে। ও মনেই নাই। 100-2 টাকা ধার দেন তো, গাড়ির ভাড়া নাই আমার কাছে। দোকানি চোখ গোল্লা করে বলল, আহ! সে বুঝলো না এই ছাড়া কি কয়। একে তো বাকি সিগারেট, তার উপর টাকা ধার। যা এগিয়ে গিয়ে দোকানের কানের কাছে বলল, আপনার দোকানে কোনোদিন চাঁদা তুলতে আইসে আমার চ্যাংড়ারা? দোকানি নিচের ভালো বুঝে এসেছে বললে বিপদ হতে পারে বুঝে ঘাম নাড়ল। না, আয় নাই। সে মূলত জানে না জয়ের ছেলেরা তার কাছে চাঁদা খেয়েছে কিনা। জয় বলল, ব্যাস শোধবোধ। যদি ধরেন টপকে মপকে যাই, এই টাকার দায় আবার বাধায় রাখেন না, মাফ করে দিয়েন। রাস্তায় চলার সময় সিগারেট টানতে টানতে গান ধরল, আই অ্যাম এ ডিস্কো ড্যান্সার, বিড়ি খাইলে হয় ক্যান্সার। পথে ডাবে ভরপুর নারকেল গাছের দেখা মিলল। মাস 6 কোনো নারকেল গাছে হামলা দেওয়া হয় না। শুধু জেলহাজ গাছি ইউনিয়ন না, দিনাজপুর সদরে প্রায় সব গাছের নারকেলই তাদের ফেটে যায়। গাছওয়ালা সন্ধ্যায় নারকেল গুনে রাখে, সকালে গাছ পরিষ্কার। পেঁপে, পেয়ারা, আমের ক্ষেত্রেও একই ঘটনা। পরস্পরের সাথে চোখাচোখি করে হাসে দুজন। হুট করে জীবনটা গম্ভীর হয়ে গেছে। আগে জটিল ছিল, কিন্তু ছিল ছন্নছাড়া। এখন ভারী হয়ে গেছে। বাড়ির রাস্তা তুলনামূলক বেশি গুমট লাগলো, যেন কিছু ঘটেছে বা ঘটবে নিশ্চয়ই। সে আশঙ্কা যে করে বাড়িতে ঢুকলো তার সূক্ষ্ম চিহ্ন ছিটে আছে স্থানে স্থানে। গতরাতে তাকে নিয়ে যাবার পরই উম্মাদ দল রাজধানীর উদ্দেশ্যে বেরিয়ে গেছে। বাড়ির পাহাড়ে যে দুজন রয়ে গেছিল তাদেরকে পেল বাড়ির বাহিরে খোলা বারান্দায় এক কোণে। ভয়ানক জখম তারা। হামজার নির্দেশে সবসময় পরিপাটি পাটরি বাড়ির আঙিনা লন্ডভন্ড হাল। জয় অন্ধকারও টের পেল অনেকগুলো পায়ের বিক্ষিপ্ত পদাচরণ চলছে বারবার। এমপি দুটো ছেলে দৌড়ে এলো কোত্থেকে যেন জয়কে দেখে। জয়কে ঘুরে ঘুরে সব দেখালো। বড় ঘরের বাইরে লোহার দরজার হাতড়ালে পুরনো বিশাল তালাখানা ভেঙে নিচে পড়ে আছে, আর শাবলটাও সিটকিনিতে নতুন তালা লাগানো। জয় হাসলো একজোট। অসুস্থ কবির বোঝার চেষ্টা করছিল সবকিছু। ভাই, এসব কারা করতে পারে? মুরসালিনের শুভাকাঙ্ক্ষীরা। জঙ্গির দল? জয়ের আন্দাজ বাস্তবের চেয়েও শক্তিশালী। সে মাথা নেড়ে হাসলো, বলল, হ, আনসারি মোল্লা মনে হয়। কবির, মজার ব্যাপার কি জানিস? আমার ঘরওয়ালির আয়োজন এইসব। কবির চমকে উঠল। ভাবি? জয় সেই শাবল দিয়েই দোতলার সদর দরজা খুলে
বাড়িতে ঢুকলো। রিমি চাবি কোথায় রেখে গেছে জানা নেই। রুমে ঢুকে লুঙ্গি পরতে পরতে কবিরকে বলল, বড় সাহেবের রুমে যা, বেড সাইড টেবিলের ড্রয়ারে চাবি আছে, দেখ আবার সেখানে আছে নাকি মরশুর শুভাকাঙ্ক্ষীরা সঙ্গে নিয়ে গেছে। আমি ইতস্তত করে কবির। যা শালা, ভাবি নাই এখন, যা। সে তো সেই আমি নিবাসেই আন্দাজ করেছিল অন্তু ভয়ানক কিছু ঘটিয়েছে, কিন্তু সেটা এত কিছু তা ভাবার ফুসরত পায়নি। হেসে ফেলল সে। ঘরে এসে আসলেই এক ঘাতিকিনীকে পালছে। এত নিখুঁত পরিকল্পনাকারী তার স্ত্রী, এটা ভেবে গর্বে বুক ফুলাতে গিয়ে আবার হেসে ফেলল। যোগ্য স্বামী যোগ্য, যোগ্য আসামির যোগ্য বউ না, আইন চেপে। বড় ঘরে ঢুকলো জয় 3-4খানা মদের বোতল সঙ্গে নিয়ে। তার গ্লাসে ঢেলে পানি অথবা মদ কোনোটাই পান করার অভ্যাস নেই। পানি জগ ধরে, মদ বোতল ধরে। সিঁড়ির তালা বাইরে থেকে ঠিকঠাকই বন্ধ। সিঁড়ি পেরিয়ে প্রথমে ইউনিটে পা রাখতেই খচ করে পায়ে কিছু গেঁথেই গেল। জয় কবিরকে ধাক্কা দিয়ে সামনে সরিয়ে বলল, সাবধান, শালারা মনে হয় কালা জাদু টাদু করে রেখে গেছে। লাইট মাইট সব ভেঙে অন্ধকার করে কালা জাদু করছে, বুঝলি? আন্দাজ মতো বড় ঘরে স্পট লাইটখানাও ভাঙা। পায়ে ভেতরে আরও আত্মবিশ্বাস টের পেল জয়। বহুদিন পর অসুস্থ শরীরে বড় ঘরে ঢুকে কবির অস্বস্তিতে গুটিয়ে যাচ্ছিল। আচমকা দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, চমকে উঠল। জয় মদের বোতলের মুখে দিয়াশলাই মেরেছে। নীল আগুন জ্বলে ওঠার সাথে সাথেই মুখে হু করে হু হু রকমের আওয়াজ করে ছুঁড়ে মারল সামনের দিকে। উম্মাদের মতো কাজ। সামান্য আলোয় দৃশ্যমান মেঝেতে লুটিয়ে থাকা কয়েকটি দেহর গুলোর পশম ছুঁয়ে ছুটে গেল বোধহয় বোতলটি। বিকট আওয়াজে ভেঙে কাঁচগুলো ছিটিয়ে গেল চারিদিকে। জয় খুশিতে হাততালি দিয়ে উঠল। সবগুলো হাতছাড়া হলেও সে নিজেকে সামলাতেই পারত না। আজ তার রক্ত চাই চাই। দ্রুত চার্জার লাইট জ্বালায় কবির। জয় খুঁড়িয়ে এগিয়ে গিয়ে মুরসালিনের সামনে বসে। কবির আটকে উঠল। পায়ের তালুতে 3 ইঞ্চির মতো ফেরে গেছে, এক টুকরো কাঁচ বিঁধে গেছে। জয় এক টানে তা তুলে ফেলল। রক্ত ছিটকে এলো খানিকটা। সেই ক্ষততে গপ গপ করে খানিকটা মদ ঢাললো। অ্যালকোহল ভালো জীবাণুনাশকের কাজ করে। মুরসালিন সহ 4 জন যুবক ও আব্দুল আহাদ এবং তার সমবয়সী 3 জন কিশোর এখন বড় ঘরে বাসিন্দা। তারা বিগত 2 দিন পানি ও খাবারবিহীন। এ বাড়িতে তাদের একজন মমতাময় ছিল। সে আমির নিবাসে বন্দিনী। পিপাসায় কাতর প্রাণগুলোর শক্তি নেই সামান্য মাছিকেও প্রতিহত করার হাত নেড়ে। যুবক 4 জন অচেতন। ওদের শরীরের ক্ষততে ইনফেকশন ধরে গেছে। সেখানে মাছি উড়ে বদরক্ত ও পুজের গন্ধ শুকছে। জয়ের সামনে মুরসালিন বমি করে ফেলল আবার। শুধু পিচ্ছিল মিউকাসের থকথকে রক্ত উঠে এলো। জয় জিজ্ঞেস করল, তুই যাসনি কে মুরসালিন? আমার টানে রয়ে গেছিস? মুরসালিন কথা বলতে পারল না। জয় বোতল খুলে বসলো। একেবারে ঠক ঠক করে এক বোতল শেষ করে ছেলে দুটোকে ডেকে বলল, এই 4টাকে পাশের ঘরে নিয়ে যা। জয় পিছে পিছে গিয়ে কুকুরগুলো সামনে পরিবেশন করে এলো। দেহগুলো কুকুরগুলো মাংস খেয়ে অভ্যস্ত। পিটবল নামকরা মাংসাশী জাত। তারা জয়ের কাছে আসার পর থেকে প্রায় সময় ক্ষুধার্ত থেকেছে। আর 4টে রক্তাক্ত আধমরা মানব দেহ পেয়ে খুবই সন্তুষ্ট হলো জয়ের উপর। ছেলে দুটো কক্ষের দরজার বাইরে থেকে আটকে দিল। কবির দাঁতের মাড়ি শক্ত করে চোখ বুজে এলো। জয়ের অনেক কর্মকাণ্ড আছে যা তাকে ভীত ও অপ্রস্তুত করে তোলে। পাশের ঘর থেকে রক্ত ঠান্ডা করা আওয়াজ আসছিল। তাজা রক্ত মাংস ছিঁড়ে ছুটে আসা ও 4টে ক্ষুধার্ত কুকুরদের মাঝে টানা হেঁচড়া আওয়াজ মিশে একটা অসুস্থ পরিবেশ তৈরি হলো। মুরসালিন তবু অনড় বসে রইল দেয়ালের সাথে হেলান দিয়ে। সে শুধু আন্দাজ করার চেষ্টা করলো, আজ আনসারির কথায় সেও যদি যেত তাদের সঙ্গে, জয় ঠিক খুঁজে বের করতো ওদেরকে, তাহলে জয়ের ব্যবহার কেমন হতো। একসময় ওপাশের ঘরের আওয়াজ কমে এলো। জয় আর দেখলো না কুকুরগুলো তৃপ্তি পেয়েছে কিনা, তাদের ক্ষুধা মিটেছে কিনা, অথবা শিকারগুলো শরীরে আর কি পরিমাণ মাংস অবশিষ্ট আছে, আর কয় বেলা
তারা নিজেদের ক্ষুধা নিবারণ করতে পারবে দেহগুলো থেকে। সে আরামে করে বসে আরও খানিকটা মদ পান করলো। এরপর মুরসালিনকে জিজ্ঞেস করলো, মরার আগে একটা প্রশ্নের জবাব দে, জিন্নার সাথে কি হয়েছিল? হামজা ভাইয়ের কাছে জিজ্ঞেস করার সুযোগ এখনো হয়নি, তুই বল।